আজ জানিয়ে দেব আজকের 25টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। তারাতলা থেকে ঐতিহাসিক ধামাকা, চাকরি ও বেতন নিয়ে মিড ডে মিল কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। পূর্ণিমায় ঢাকা পড়া শশী এবার কাকলির ক্লিনিকে, দিদির বাড়ির কাছেই দুই ডক্টরের মেলামেশায় তুঙ্গে জল্পনা। আজ থেকে পড়ুয়াদের পাতে ইস্কনের খাবার, তারাতলায় মেগা কিচেনে মিড ডে মিল রান্না শুভেন্দুর। ভাত, পনির, ফল, আজ থেকে ইস্কন কি কি দেবে মিড ডে মিলে। বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না, কলকাতায় ফিরে বললেন তসলিমা। জনগণনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট বার্তা, বীরভূমের সেই মারাত্মক ভুলের উল্লেখ করে প্রশাসনকে চরম হুঁশিয়ারি। বেসরকারি বিএড কলেজে বসানো চৌকি, কোথাও চলছে প্রাথমিক স্কুল, পরিদর্শক দলের চোখে পড়ল কোন কোন ঘটনা। 20 লক্ষ তো ভোটার হিসেবে দাবি করেনি, নাগরিক হিসেবে করবে কিনা বলা মুশকিল, জনগণনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী। ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে, দলের একাংশকে সতর্কবার্তা শ্রমিকের, কি প্রসঙ্গে বললেন। চন্দ্রনাথ খুনে সিবিআই এর হাতে গ্রেপ্তার বিজেপি কর্মী দুই ভাই, শুভেন্দুর আত্মসহায়ক খুনে নয়া তথ্য পেল কেন্দ্রীয় সংস্থা। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে 3.25 লক্ষ কোটি টাকা, বিরাট সিদ্ধান্ত মোদী সরকারের। উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর। পড়ুয়াদের পাতে পড়ল ইস্কনের খাবার, মিড ডে মিল রাঁধুনিদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ ডিম নিয়ে বিক্ষোভকারীদের। মোদী শাহের মতো নেতাদের পাওয়া দেশের সৌভাগ্য, যুব সমাজকে ছোটখাটো ব্যক্তি স্বার্থ ত্যাগ করার আহ্বান ডোভালের। হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য বড় ধামাকা, আজ থেকেই কমলো কমার্শিয়াল এলপিজির দাম, জানুন নতুন রেট। 25 দিনের মধ্যে খালি করতে হবে এসপ্ল্যানেড, 500-র বেশি ব্যবসায়ীকে নোটিশ। বাঁকুড়া নিয়ে এবার বড় উদ্যোগ নিতে চলেছেন রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী। সিনিয়র রাজনীতিবিদ ও তার ছেলেকে হানি ট্র্যাপের চেষ্টা অর্পিতার, টাস্ক আসত পাকিস্তান থেকে, দিল্লি আন্দোলনেও নাশকতার ছক, হামিম কাণ্ডে নয়া মোড়। রাস্তায় পড়ে অজ্ঞান শিক্ষিকা, হৃদরোগ ভেবে সিপিআর দিলেন দুই তরুণ, পাঁজর ভাঙল তরুণীর, ভিডিও প্রকাশ্যে। হানি ট্র্যাপের ভয়ঙ্কর চক্র, জঙ্গি হামিদের বান্ধবী অর্পিতা পাকড়াও হতেই উন্মোচিত চাঞ্চল্যকর তথ্য। ছেলে বিদেশে, জানত পরিবার। 2 বছর পর দেশের কারখানার নিচে মিলল কঙ্কাল, স্ত্রীর পরকীয়ার পরিণতি। তৃণমূল করেছিস বলেই মার, পদত্যাগী কাউন্সিলরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, নবদ্বীপের ঝান্টুলাল ভর্তি হাসপাতালে। স্কুলে যাওয়ার পথে বিটি রোডে স্কুটিতে পিষে দিল লরি, বরানগরের মৃত্যু 2 শিশু বাবার। আবার ঝড় বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে, রবিবার 8 জেলার সতর্কতা, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এটাই আমার প্রথম এবং শেষ ভুল, মোদীকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। প্রিয় বন্ধু, মিডিয়া রিপোর্ট। খুদে পড়ুয়াদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের লক্ষাধিক মিড ডে মিল কর্মীর আর্থিক ভবিষ্যৎ ও কর্মসংস্থান সুরক্ষিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ 1 আগস্ট 2026 কলকাতা তারাতলায় আয়োজিত এক মেগা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই নতুন প্রকল্পের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন তিনি। কলকাতার স্কুলগুলিতে ইস্কনের সেন্ট্রালাইজড কিচেনের মাধ্যমে খাবার সরবরাহের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী ও সাধারণ রান্নার কর্মীদের মনে কাজ হারানোর যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছিল, তা আজ তারাতলার উদ্বোধনী মঞ্চ থেকেই সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে একজন মিড ডে মিল কর্মীরও চাকরি যাচ্ছে না, উল্টে আজ থেকে তাদের অ্যাকাউন্টে আসবে বর্ধিত বেতন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুমোদন অনুযায়ী রাজ্যের প্রায় 2.24 লাখ পিএম পোষণ রাঁধুনীয় সহায়কদের মাসিক সাম্মানিক ভাতা 1 লাফে 1,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে তাদের মাসিক ভাতা 2,000 টাকা বেড়ে হলো 3,000 টাকা। এই সংশোধিত এবং বর্ধিত বেতন কাঠামো আজ 1 আগস্ট 2026 থেকে রাজ্য জুড়ে সরকারিভাবে কার্যকর হয়ে গেল। অনুষ্ঠানে বিরোধী শিবিরের নিরামিষ আহার চাপিয়ে দেওয়া এবং ডিম বন্ধের সমস্ত জল্পনা ও বিতর্ক উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিশুদের পুষ্টির স্বার্থে এক স্পষ্ট রূপরেখা দিয়েছেন। কলকাতায় ইস্কনের মাধ্যমে বিশুদ্ধ, সাত্ত্বিক ও পুষ্টিকর নিরামিষ আহার সরবরাহ করা হলেও খুদে পড়ুয়াদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য আলাদা করে সেদ্ধ ডিম বা পুষ্টিকর ফল দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ বহাল রাখছে রাজ্য সরকার। সবচেয়ে বড় বিষয় হলো, এই ডিম এবং ফল কেনার ও শিশুদের পাতে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব ও
লজিস্টিক্স সামলাবেন পূর্বের কর্মীরাই, অর্থাৎ স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীগুলির দিদি এবং মায়েরা। ফলে তাদের কাজ হারানোর কোনো প্রশ্নই উঠছে না। আজকের এই উদ্বোধনী দিন থেকে রাজ্য জুড়ে প্রাথমিক ও প্রাথমিক স্তরের প্রায় 51.61 লাখ পড়ুয়াদের জন্য প্রতিদিনের রান্নার খরচ বা বরাদ্দ মাথাপিছু 6.78 টাকা থেকে বাড়িয়ে 1 লাফে 10 টাকা করা হয়েছে। বাড়তি এই 3.22 টাকা সম্পূর্ণ রাজ্য সরকার বহন করবে। মিড ডে মিলের গোটা পরিকাঠামোকে ঢেলে সাজাতে এবং ধোঁয়াযুক্ত কাঠের উনুন বন্ধ করতে রাজ্য সরকারের কোষাগার থেকে মোট 639 কোটি টাকার একটি মেগা সংস্কার প্যাকেজ অনুমোদন করেছে শুভেন্দু অধিকারী সরকার। এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে রান্নার নিরাপত্তা নিশ্চিত করতে 100% এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ নিশ্চিত করা হয়েছে। আজ তারাতলায় এই উদ্বোধনী অনুষ্ঠানটি একদিকে যেমন লাখ লাখ সাধারণ নারীর কর্মসংস্থান ও বেতন নিশ্চিত করলে, অন্যদিকে রাজ্যের কোটি ক্ষুদে পড়ুয়ার পুষ্টির মানকে এক ধাক্কায় এক অন্য উচ্চতায় নিয়ে গেল। পূর্ণিমা রাতে চাঁদ বা শশী সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। মেঘলা আকাশ না হলে থালার মতো দেখা যায় চাঁদকে, কিন্তু বাংলার রাজনীতিতে এবার ঘটছে ঠিক উল্টোটা। শ্যামপুকুরে এখন পূর্ণিমা অথচ শশীর দেখা নেই। বিধানসভা ভোটে শ্যামপুকুরে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে 14,633 ভোটে হেরে যাওয়ার পর যেন হঠাৎই ঢাকা পড়ে গিয়েছিলেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী ডক্টর শশী পাজা। ভোটাভুটির পর থেকে শ্যামপুকুরের রাজনীতি উৎসব অনুষ্ঠান বা দলীয় কর্মসূচিতে তার দেখাই মেলেনি। অবশেষে শনিবার দুপুরে সেই শশীর দেখা মিলল, তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উড়িষ্যা চ্যাটার্জি স্ট্রিটের বাসভবন থেকে ঢিলছোড়া দূরত্বে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের চেম্বার, ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে। দুই ডাক্তারের আচমকা সাক্ষাৎ। এমনই ক্লিনিকে এলাম। পেশাগত দিক থেকে কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাজা দুজনেই ডাক্তার, যদিও ইদানিং দুজনের কেউই আর ডাক্তারি প্র্যাকটিস করেন না। ওড়িশা চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়ি থেকে মাত্র 800 মিটার দূরে এই ফার্টিলিটি ক্লিনিকে শশীকে ঢুকতে দেখে তাই বিস্ময় জাগে। তাকে প্রশ্ন করা হয়, মুচকি হেসে শশী পাজা সংক্ষিপ্ত জবাব দেন, ওই এমনি ক্লিনিকে এলাম। তবে রাজনীতির পর্যবেক্ষকদের মতে এই এমনি আসার পেছনে হয়তো রয়েছে কোনো রাজনৈতিক সমীকরণ। রাজ্য রাজনীতিতে তৃণমূল সংসদীয় দলের ভাঙন এবং নতুন রাজনৈতিক দল এনসিপিআই যোগদানের প্রক্রিয়ায় প্রথম সারিতে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি নিজে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং কেন্দ্রীয় নিরাপত্তাও পান। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ব্রিগেডের অন্যতম সেরা চার মুখ ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী এবং শশী পাজা। এর মধ্যে কাকলি আবার ছিলেন বঙ্গজননী বাহিনীর সভানেত্রী। প্রথম তিনজন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন, বাকি ছিলেন কেবল শশী। শনিবার দুপুরে কাকলির চেম্বারে তার এই ঝটিকা উপস্থিতি কি তবে শশী পাজারও নতুন চিত্রনাট্য লেখার সংকেত? রাজনৈতিক সূত্রের মতে ভোটে হেরে যাওয়ার পর শ্যামপুকুরে শশী পাজার সাংগঠনিক জমি বলতে কিছুই অবশিষ্ট নেই। বিধানসভা নির্বাচনে পূর্ণিমা চক্রবর্তী যেখানে পেয়েছিলেন 60,248টি ভোট, সেখানে শশী থমকে যান 45,615 ভোটে। তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষাতেও শ্যামপুকুর হাতছাড়া হওয়ার ইঙ্গিত আগেই ছিল। ফলে কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে শশী পাজা নতুন সমীকরণে পা বাড়ালেও শ্যামপুকুরের রাজনৈতিক আকাশে হারিয়ে যাওয়া শশী বা চাঁদ আবার নতুন আলো নিয়ে ফিরে আসবে কিনা সেই সংশয় কিন্তু রয়ে যাচ্ছে। আজ থেকে সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে পড়বে ইস্কনের খাবার। পূর্ব ঘোষণা মতোই 1 আগস্ট পাইলট প্রকল্পের মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইস্কনে আয়োজিত যজ্ঞে শামিল হন তিনি। এরপরই সরাসরি পৌঁছে যান ইস্কনের রান্নাঘরে। মিড ডে মিল রান্না করতেও দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনও। গোটা মেগা কিচেনের ব্যবস্থাপনা পরিদর্শন করেন তারা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকী হিসেবে 5 স্কুলের 40 পড়ুয়া উপস্থিত ছিলেন। মেগা কিচেনের উদ্বোধনের পরে মিড ডে মিল সরবরাহ করার ইলেকট্রিক গাড়িও চালু করতে ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ ইস্কনের অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে আজ থেকে স্কুলে স্কুলে পৌঁছে যাবে মিড ডে মিল। ইস্কনের মেগা কিচেন থেকে ইলেকট্রিক গাড়িতে রান্না করা খাবার স্কুলে পৌঁছে যাবে। মিড ডে মিলের গুণমান এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে খাবার ভরা প্রতিটি কন্টেনার সিল থাকবে। ইস্কন থেকে গাড়ি স্কুলে পৌঁছানোর পর স্কুল কর্তৃপক্ষের স্বাক্ষর নেওয়া হবে ইস্কনের তরফে, তারপরেই কন্টেনারে সিল খোলা যাবে। পশ্চিমবঙ্গে ইস্কনের অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে আজ থেকে স্কুলে স্কুলে পৌঁছে যাবে মিড ডে মিল। তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। ইস্কনের মেগা কিচেন থেকে ইলেকট্রিক গাড়িতে রান্না করা খাবার স্কুলে পৌঁছে যাবে। মিড ডে মিলের গুণমান ও নিরাপত্তা সুনিশ্চিত করতে খাবার ভরা প্রতিটি কন্টেনার সিল থাকবে। ইস্কন থেকে গাড়ি স্কুলে পৌঁছানোর পর স্কুল কর্তৃপক্ষের স্বাক্ষর নেওয়া হবে ইস্কনের তরফে, তারপরেই কন্টেনারের সিল খোলা হবে। শুভেন্দু জানান, আগামী 3 মাসে 2.5 লক্ষ শিক্ষার্থীর পাতে মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে। মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। বহু মানুষ এবং সংস্থার সাহায্য করেছে ইসকনকে। শুধু বিকাশ নয়, ঐতিহ্য সংস্কৃতিকে অগ্রগতির জন্য ত্রুটিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ইস্কনের সমস্ত ব্যবস্থাপক, প্রচারক, সহযোগীদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা এবং সার্বিক বিকাশের ক্ষেত্রে মিড ডে মিলের সিদ্ধান্ত ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজির মস্তিষ্ক প্রসূত যুগান্তকারী ভাবনা। বর্তমানে মোদিজির উদ্যোগে এগিয়ে চলেছে বহু সংস্থা। তাদের সহযোগিতায় শিশুদের পাতে পৌঁছে যাচ্ছে সুষম আহার। মিড ডে মিলের রাঁধুনিদের বিক্ষোভের প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলেন, ইস্কনকে দায়িত্ব দিয়েছে যারা বলেছিলেন মিড ডে মিল যে রাঁধুনিদের কাজ চলে যাবে, তাদের আশ্বস্ত করে বলছি কোনো রাঁধুনিরাই বঞ্চিত হবেন না। রান্না করা খাবার সরবরাহ করার কাজ
কাজে ইসকন তাদের যুক্ত করবে। আগস্ট মাস থেকে 2000 থেকে তাদের 1000 বেতন বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। স্কুলে মিড ডে মিল সরবরাহ করার খবর সামনে আসতেই সমালোচনা শুরু হয়েছিল। শুভেন্দুর কথায়, গণতান্ত্রিক দেশে সমালোচনা থাকা ভালো, তাই বলছি। আমরা যেমন ইসকনের আহারকে গ্রহণ করেছি, তার সাথে বাচ্চাদের 2 দিন করে ডিম সরবরাহ করবে রাজ্য সরকার। আশা করি এবার সমালোচকরা কয়েকদিন এ নিয়ে মুখ বন্ধ রাখবেন। মিড ডে মিলে রাঁধুনিদের বিক্ষোভের প্রসঙ্গ বলতে গিয়ে শুভেন্দু বলেন, ইসকনকে দায়িত্ব দেওয়া যারা বলেছিলেন মিড ডে মিলে রাঁধুনিদের কাজ চলে যাবে, তাদের আশ্বস্ত করে বলছি কোনো রাঁধুনিরাই বঞ্চিত থাকবেন না। রান্না করা খাবার সরবরাহ করার কাজে ইসকন তাদের যুক্ত করবে। আগস্ট মাস থেকে 2000 থেকে তাদের বেতন বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। ইসকনের তরফে মিড ডে মিল প্রদানের প্রসঙ্গে বিরোধীদের বিধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও উদাহরণ দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর পরামর্শ, যারা সমালোচনা ছাড়া গত 50 বছরে কিছু করেননি তাদের বলবো, আপনারা পারলে একদিন স্কুলে গিয়ে 44,000 পড়ুয়ার পাতে যে মিড ডে মিল আমরা পৌঁছে দিয়েছি তা একবার চেখে আসবেন। ইসকনের মিড ডে মিলের পাইলট প্রকল্পের সূচনার দিনেই পড়ুয়াদের সঙ্গে এক টেবিলে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু। আজ 1 আগস্ট থেকে গোটা রাজ্যের সব স্কুলে মিড ডে মিলের খাবার সরবরাহ করবে ইসকন। এদিন তারাতলায় তৈরি হওয়া কমিউনিটি কিচেনের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের রান্নায় হাত লাগিয়ে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পুষ্টিকর নিরামিষ খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে। খাবারের মেনুতে কি কি থাকবে তা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার এই প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবে। মিড ডে মিলে বরাদ্দ বাড়ানোর কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। মেনুতে কি কি আছে? ভাত, খিচুড়ি, পোলাও, পনির, ছানা, সোয়াবিন, সবজি, মিষ্টি, মৌসুমী ফল। নিরামিষ মেনু প্রসঙ্গে শুভেন্দু বলেন, ইসকন একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এর নাতন সংস্কৃতি মেনে ইসকন তাদের আহার দেবেন। কিন্তু আমরা জানি বাঙালি খাবারের ব্যাপারে ভোজন বিলাসী। ডিম থাকছে না কেন, এই প্রশ্ন তুলে সরকারের বিরুদ্ধে যে সমালোচনা হয়েছিল সেই প্রসঙ্গ এদিন তুলেছেন শুভেন্দু। তিনি বলেন, ইসকনের নিজস্ব রীতি আছে, তাতে আমরা সমঝোতা করেন না, করতেও বলা হবে না। তবে উড়িষ্যায় আমরা টিম পাঠিয়ে দেখেছি, সেখানে মিড ডে মিলের বাইরে আলাদা করে ডিম দেওয়া হয়। এখানেও সপ্তাহে 2 দিন করে সিদ্ধ ডিম দেওয়া হবে। এ নিয়ে আর কোনো সমালোচনা যাতে না হয় সেই বার্তাও দেন শুভেন্দু। প্রায় 19 বছর পর প্রিয় শহর কলকাতায় ফিরলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এয়ারপোর্ট থেকে এসেছেন কলকাতার অন্যতম বিখ্যাত হোটেলে। গত 19 বছর দিল্লিতে ছিলেন লেখিকা। আগামীকাল ও পরশু অর্থাৎ আগস্টের 1 এবং 2 তারিখ রয়েছে তার একাধিক কর্মসূচি। তিনি ধন্যবাদ দেন পশ্চিমবঙ্গ সরকারকে। তার আগে তিনি কথা বলেন এবিপি আনন্দের প্রতিনিধির সাথে। ফিরতে পেরেছি, এটা আনন্দের বিষয়। কলকাতা অনেকটাই বদলে গিয়েছে, সেই 19 বছর আগের কলকাতা এখন আর নেই, কিন্তু আমি যে ফিরতে পেরেছি এটাই আমার কাছে খুব আনন্দের বিষয়, কারণ আমিও ভাবতে পারিনি আমি এখনো কলকাতায় ফিরতে পারবো। তবে সেকুলার মিশন ট্রাস্টের ওসমান মল্লিক আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে আমার কবিতা পাঠ হবে, তিনি ব্যবস্থা করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেছেন, সেই কারণেই আমি ফিরতে পেরেছি। ধন্যবাদ জানাই ওসমান মল্লিককে, ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে। বাংলাদেশ জিহাদিস্তান, মৌলবাদীদের দেশ। কলকাতায় এসে খুবই ভালো লাগছে। এককালে তো আমি এখানে ছিলাম, এই প্রগতিশীল শহর থেকে যে চলে যেতে হবে এটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে, ওটা তো জেহাদিস্তান হয়ে গিয়েছে, ওটা মৌলবাদীদের দেশ হয়ে গিয়েছে, আমাকে তাড়াতেই পারে। তবে মৌলবাদীরা আমার ফাঁসির দাবি করেছিল, যারা আমার মাথার দাম ঘোষণা করেছিল, যারা অন্যায় করেছিল, যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা মত প্রকাশের অধিকারে বিশ্বাস করে না, তারা তাণ্ডব করেছিল। দেশ জুড়ে তাণ্ডব করেছিল তারা, কিন্তু সরকার ওদের পক্ষ নিয়ে আমাকে দেশ থেকে তাড়িয়েছিল। সেই 32 বছর আগে আমাকে কলকাতা থেকে তাড়িয়ে দেওয়া অবিশ্বাস্য। কলকাতায় এসে আমি ভেবেছিলাম এখানে তো কেউ আমাকে তাড়াবে না, এখানে তো সবাই বাক স্বাধীনতায় বিশ্বাস করে, নারীর অধিকারে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, লেখকের স্বাধীনতায় বিশ্বাস করে। সুতরাং কলকাতা থেকে আমাকে তো কেউ তাড়াবে না। কিন্তু 19 বছর আগে কলকাতা থেকে যখন আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি বিশ্বাস করতে পারিনি, অবিশ্বাস্য ছিল আমার কাছে। কিন্তু তারপর দেখলাম বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ অনেকটা একই রকম, যে একজন লেখককে তাড়িয়ে দিতে পারে। কলকাতা সত্যি প্রগতিশীলদের শহর। ভালো যে আমি ফিরতে পেরেছি। বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না। তবে কলকাতা যে সত্যি প্রগতিশীলদের শহর, এটা যেন আজ মনে হচ্ছে প্রমাণ করছে। দেশজুড়ে আসন্ন জনগণনা প্রক্রিয়া শুরু হওয়ার প্রাক্কালে পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য এক মস্ত বড় এবং অত্যন্ত স্বস্তিদায়ক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় আশ্বস্ত করেছেন যে জনগণনায় কোনো প্রকৃত ভারতীয় নাগরিকের বিন্দুমাত্র সমস্যা হবে না। তবে একই সঙ্গে প্রশাসনের আধিকারিক এবং কর্মীদের চরম সতর্ক করে দিয়ে বিগত তৃণমূল জমানায় একটি মারাত্মক প্রশাসনিক ত্রুটির কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। এদিন প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করতে গিয়ে মুখ্যমন্ত্রী অতীতের একটি নজিরবিহীন ভুলের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে বীরভূম জেলায় এক মারাত্মক প্রশাসনিক গাফিলতি হয়েছিল। নথিপত্র এবং যাচাইকরণের চরম ত্রুটির কারণে একজন প্রকৃত ভারতীয় নাগরিককে ভুলবশত বাংলাদেশি দেগে দিয়ে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই চাঞ্চল্যকর ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্যার জানান, বর্তমান বিজেপি সরকারের আমলে এই ধরনের কোনো অমানবিক বা বেআইনি ভুল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে যে মারাত্মক ভুল বীরভূমে হয়েছিল তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের প্রশাসনকে প্রতিটি পদক্ষেপে অত্যন্ত সতর্ক, সংবেদনশীল থাকতে হবে। আমি নিশ্চিত করতে চাই একজন ভারতীয় নাগরিকও যেন এই জনগণনা প্রক্রিয়ার কারণে কোনো ধরনের হয়রানি বা সমস্যার মুখে না পড়েন।
করেন। তিনি আরও নির্দেশ দেন যে নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে স্থানীয় স্তরের কর্মীদের সম্পূর্ণ নিরপেক্ষ এবং নির্ভুলভাবে কাজ করতে হবে, যাতে কোনো বৈধ ভারতীয় নাগরিকত্ব বা অধিকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকে। রাজনৈতিক মহলের মতে জনগণনা বা নাগরিকত্ব সংক্রান্ত যে কোনো প্রক্রিয়া শুরু হতেই সাধারণ মানুষের মনে যে এক ধরনের অজানা আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সরাসরি আশ্বাস তা অনেকটাই দূর করবে। একই সাথে অতীতের ভুলকে হাতিয়ার করে বর্তমান প্রশাসন যে অনেক বেশি আঁটোসাঁটো ও জনবান্ধবভাবে কাজ করতে চাইছে, সেই রাজনৈতিক বার্তাও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে খাতায় কলমে বেসরকারি বিএড কলেজের সংখ্যা ৬০১। উচ্চশিক্ষা দফতর এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের তরফে তাই সারপ্রাইজ ভিজিটের আয়োজন করা হয়। আর সেখানেই উঠে গেল অবাক করা নানা তথ্য। প্রশ্ন ওঠে, এতদিন কিভাবে টিকেছিল এই কলেজগুলি? দৃশ্য ১। মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুর, ৪ তলা সুউচ্চ ভবন। লিখিত ঠিকানা অনুযায়ী বিএড কলেজ। সরকারের এক উচ্চপদস্থ কর্তা তার গাড়িটা কিছুটা দূরে রেখে এলেন ১ তলায়। একটি ক্লাসরুম, কিন্তু নেই টেবিল চেয়ার বেঞ্চ, বরং কাঠের চৌকির উপর তাস খেলছেন কয়েকজন যুবক। তারা যে পড়ুয়া বা শিক্ষক নন তা বোঝাই যায়। ওই কর্তাকে দেখে উড়ে এলো প্রশ্ন যে ভর্তি হবে? কে ভর্তি হবে, ছেলে না মেয়ে? উত্তরে কর্তা বলেন, কোনো আধিকারিক আছেন তার সঙ্গে ভর্তি নিয়ে কথা বলতে চাই। যুবকেরা দোতলার পথ দেখিয়ে দিলেন। সেখানেও একটি বড় ঘর। এক মধ্যবয়স্ক ব্যক্তি মন দিয়ে কাজ করছেন টেবিলে। উল্টো দিকে ২টি প্লাস্টিকের চেয়ার। ফের এলো একই প্রশ্ন, কে ভর্তি হবে? এবার সরকারি কর্তা পাল্টা প্রশ্ন করলেন, এখানে ভর্তি হলে ক্লাস করতে আসতে হয়? উত্তর এলো, না না, ক্লাস করতে হবে না, অনলাইনে মাঝে মধ্যে হয়, বাকিটা আমরা বুঝে নেব। আপনারা আসছেন কোথা থেকে? কে ভর্তি হবে? অধ্যক্ষকে ডেকেও পাওয়া যায়নি। মধ্যবয়স্ক ওই ব্যক্তি ভরসা দিয়ে বলেন, ভর্তির বিষয়ে আমার সঙ্গে কথা বলুন, আমি সব ব্যবস্থা করে দেব। কর্তা নিজের পরিচয় দিতেই প্রকাশ্যে আসে সত্য। এই কর্তা আনন্দবাজার.com এর প্রতিনিধিকে জানান, আদতে অফলাইন বা অনলাইন কোনো ক্লাসই হয় না ওই কলেজে। শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়েই শংসাপত্র পেয়ে যান। এদের অধিকাংশই উড়িষ্যার বাসিন্দা। মধ্যস্থতাকারী ওই মধ্যবয়সী লোকটি নিজেকে দালাল বলেই পরিচয় দেন শেষ পর্যন্ত। অম্লান বদনে জানান এটি তার পেশা। দৃশ্য ২। জেলা মালদহ। বিএড কলেজের ঠিকানায় পরিদর্শনকারী দল পৌঁছে দেখে পড়ুয়ারা ঘোরাফেরা করছেন, তবে তারা সব বেসরকারি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী। সকালে স্কুল চলার সময় পরিদর্শনকারী দল সেখানে পৌঁছয়, তাই পরিচয় পেতেই তড়িঘড়ি করে ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল। ফোন করা হয় বিএড কলেজের আধিকারিকদের। তারা গ্রাম থেকে কয়েকজন যুবক এনে দাবি করেন এরাই পড়ুয়া। এদিকে সেই পড়ুয়াদের অবিন্যস্ত পোশাক, অসংলগ্ন কথাবার্তা বুঝিয়ে দেয় সবটাই সাজানো। যদিও কর্তাদের প্রশ্নের মুখে স্বীকার করতে তারা বাধ্য হন, নামে বিএড কলেজ হলেও আসলে ওখানে ভাড়া দেওয়া হয়েছে একটি প্রাথমিক স্কুলকে। শুধু এই দুটি চিত্রই নয়, সারা রাজ্যে বহু কলেজে এমন পরিস্থিতি। মুর্শিদাবাদ এবং বীরভূমে কোথাও নির্দিষ্ট কলেজের ঠিকানায় পৌঁছে দেখা গিয়েছে তা আদতে কোনো বসতবাড়ি। কোথাও ফোন করেও খুঁজে পাওয়া যায়নি কোনো শিক্ষক বা আধিকারিককে। এইসব জেলার অনুমোদিত অনেক কলেজেই পৌঁছে দেখা গিয়েছে ভগ্নবাড়ি, বহু বছর পা পড়েনি কারো। এ রাজ্যে খাতায় কলমে বেসরকারি বিএড কলেজের সংখ্যা ৬০১। উচ্চশিক্ষা দপ্তর এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের তরফে তাই সারপ্রাইজ ভিজিটের আয়োজন করা হয়। আর সেখানেই উঠে এলো অবাক করা নানা তথ্য। প্রশ্ন ওঠে, এতদিন কিভাবে টিকেছিল এই কলেজগুলি? বিস্ময় প্রকাশ করেছেন কর্তারাও। এইসব কলেজের অনুমোদন বাতিলের মতো চরম সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র ছড়িয়ে আছে এমন ভুয়ো কলেজ। তবে এই পরিস্থিতিতে যে শুধু পশ্চিমবঙ্গে তা নয়, আরো ৯টি রাজ্যে এই ভুয়ো বিএড কলেজ চক্র ছড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে। বিকাশ ভবন সূত্রের খবর, এমন কলেজগুলিকে হাতে নাতে ধরতে বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা দপ্তর থেকে ২ সদস্যের ১৫০টি দল তৈরি হয়। মোট ৩০০ শিক্ষক এবং আধিকারিক গত বুধবার ২৮শে জুলাই থেকে আচমকা পরিদর্শন করছেন। দলের সদস্যর এই মিশনের নাম দিয়েছেন তারা সার্জিক্যাল স্ট্রাইক। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত সব কলেজে পরিদর্শনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। সূত্রের খবর, অধিকাংশ বেসরকারি কলেজের পড়ুয়ারাই পরীক্ষা দেন না, তবে কোনো কোনো কলেজ চলছে নিয়মমাফিক, সেখানে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। দপ্তরের এক কর্তা জানান, পরিদর্শনে দেখা গিয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, অসম, সিকিম সহ মোট ৯টি রাজ্যের চক্র এই কাজের সাথে জড়িত। মাসখানেক আগে সিকিম সরকারের তরফে রাজ্যের মুখ্য সচিবের কাছে এই সংক্রান্ত চিঠিও পাঠানো হয়। তারপরে নড়েচড়ে বসে সরকার। পরিদর্শনকারী দলের এক সদস্য বলেন, দপ্তরের শীর্ষ স্তর থেকে জানানো হয়েছে, কোনো মন্ত্রী বা বিধায়কের নাম করে কেউ কোনো হুঁশিয়ারি দিলেও যেন কোনোভাবে আমরা কাজ না থামাই। সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে, ফলে এই সারপ্রাইজ ভিজিট কোনোভাবেই বন্ধ হবে না। এই বার্তা আমাদের বাড়তি শক্তি দিয়েছে। এরপর কি হবে? বিকাশ ভবন সূত্রের খবর, পরিদর্শনকারী দলগুলি রিপোর্ট পাঠাবে। সেখান থেকে বেশ কিছু বিষয়ের উপরে নম্বর ভাগ করা হয়েছে। সেখানে উত্তীর্ণ হতে না পারলে কলেজের নামের সঙ্গে যুক্ত হবে লাল নিশান। ওইসব কলেজের অনুমোদন বাতিল করা হতে পারে, ইঙ্গিত বিশ্ববিদ্যালয়ের। শনিবার বিধাননগর থেকে ভারতের ১৬তম ডিজিটাল জনগণনা সেলফ এনুমারেশন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিশেষ প্রক্রিয়ার সূচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি রাজ্যের এসআইআর প্রক্রিয়া এবং
এএসডিডি তালিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির নিরসন ঘটান। মুখ্যমন্ত্রী জানান, জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধান দায়িত্ব হওয়া সত্ত্বেও আগের সরকার নানা কারণে এই প্রক্রিয়া শুরু করতে পিছুপা হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি ডিজিটাল জনগণনার গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অনিচ্ছার কারণে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছিলাম। সরকারে আসার পর আমরা এটাকে অগ্রাধিকার দিয়েছি। এবার ১৬তম জনগণনা প্রধানত দুটি পদ্ধতিতে হচ্ছে, একটি সশুমারি এবং অন্যটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্রক্রিয়া। এই শুমারির চূড়ান্ত তথ্য সরকারি খাতায় নথিভুক্ত হয়ে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রাথমিক প্রকল্পের সুবিধা পেতে আর বারবার নথি জমা দেওয়া লাইনে দাঁড়াতে হবে না। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশ্যে আসা এএসডিডি অর্থাৎ অনুপস্থিত, স্থানান্তরিত, ভুয়ো ও মৃত ভোটারদের তালিকা এবং ভোটাধিকার সংক্রান্ত প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ট্রাইব্যুনালে স্থান পাওয়া ২৭ লক্ষ ব্যক্তির মধ্যে প্রায় ৭ লক্ষ মানুষ আবেদন জানিয়েছে। অন্যদিকে অবশিষ্ট ২০ লক্ষ মানুষ এখনো কোনোভাবে বা আপিলই করেনি। মুখ্যমন্ত্রী জানান, যারা ভোটার হিসেবে এখনো কোনো দাবি করেনি তারা পরবর্তীতে ভারতীয় নাগরিক হিসেবে দাবি পেশ করবেন কিনা তা পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, রাজ্যের জনবিন্যাসে পরিবর্তনের সঙ্গে জনগণনা প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। অনুপ্রবেশকারীর ইস্যু ভিন্ন। তাই আরো একবার মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দেন, অনুপ্রবেশ আর শরণার্থী আলাদা। সরকার বেআইনি অনুপ্রবেশকারীদের খাওয়াতে পারবে না। প্রসঙ্গত, শনিবার ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এই তথ্য সম্পূর্ণ গোপনীয় এবং আইনগতভাবে সুরক্ষিত। শুধুমাত্র পরিকল্পনা, পরিসংখ্যা এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। কারো ব্যক্তিগত তথ্য বাইরে আসার বা সেটিকে অপব্যবহার করার কোনো সুযোগ নেই। আজ আমরা ২০৭ এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ ময়দানে নেমে পড়েন, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। দলের একাংশকে সতর্ক করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজারহাটের খড়গপুরের আইআইটির ক্যাম্পাসের অনুষ্ঠানে এই বার্তা।